সো হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম বাড়ি। তো গাইজ, আমি বাড়িতে কেন বলছি, কেননা আজকের আমি যেতে চলেছি আমাদের বাড়ির থেকে আমার বাইক নিয়ে 200 কিলোমিটার একটা ছোট্ট রাইড করতে। তা গাইজ কোথায়, সেটা কোথায়? তো গাইজ, অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু মায়ের দর্শন দিতে যাব, তারাপীঠ যাব। তো আজ এই ছোট্ট করে একটা 200 কিলোমিটার রাইড হবে আমার বাড়ির থেকে তারাপীঠের ট্যুর। তো আমরা যাচ্ছি দুটো বাইক, একটা R15 আর একটা আমার MT। তার সাথে আছে আমরা চারজন, পার গাড়িতে একজন পিছনে বসে যাবে। তা চলো গাইজ, যেতে যেতে তোমাদের সাথে অনেক কথা হবে, অনেক মজা হবে, অনেক কিছু তোমাদের এই 6 ইঞ্চির ডিসপ্লের মাধ্যমে আজকের তোমাদেরকে শেয়ার করব এই তারাপীঠ ট্যুরের ছোট্ট কিছু ভিডিও। সো হ্যালো গাইজ, অলরেডি আমরা পুরো রেডি। এখানে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে R15 ভাইয়ের গাড়ি, আর এখানে রয়েছে আমার গাড়ি। তা আমরা আমাদের সাথে যাচ্ছি, যে কাকা আছে একটা, আর আমার ফ্রেন্ড আছে একটা, আর ভাই আসছে, ও একটু বাড়ি গেল। তা আমরা এখন এই বাড়ির থেকে এখন বেড়াতে চলেছি তারাপীঠের উদ্দেশ্যে। ঘড়িতে এখন বাজে 5টা 5। তা চলো যাওয়া যাক। তো গাইজ, পুরো রেডি ফাইনালি। আমাদের বাইক দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে একদম রেডি হয়ে গেছে। এখন আমরা বেরানোর জন্য প্রস্তুতি। গাড়ি কুল স্টার্টে দিয়ে দিয়েছে, এখন গাড়ি এখন কুল হচ্ছে। তা চলো যাওয়া যাক। হ্যালো গাইস, ফাইনালি আমরা একদম বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির থেকে কাল্লাঘাটে যাওয়ার উদ্দেশ্যে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমাদের বাড়ির সামনের হাই রোড। এখন আমরা এই রোডটা ধরে আমরা এখন যাব ঘাটের দিকে। তা চলো ঘাটে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো গাইজ, এই হচ্ছে আমাদের কাল্লাঘাট। এই পার হচ্ছে নিসিংহপুর ফেরিঘাট, আর ওপার হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট কাল্লাঘাট। তা চলো আমরা এখন এই লঞ্চ করে ওপার যাব। ওপারে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইজ, ঘাট পার করে অলরেডি আমরা এখন হাই রোডের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছ আমরা এখন হাই রোডের দিকে যাচ্ছি। অনেকদিন ধরেই প্ল্যানিং ছিল যে তারাপীঠ যাব, বাইক নিয়ে যাব, চার চাকায় যাব, ট্রেনে যাব, সব রকমই আলোচনা হচ্ছিল, কিন্তু সময় আর টাইম বের করে উঠতে পারছিলাম না। এর জন্য যাওয়াটা হচ্ছিল না অনেকদিন ধরেই। তো আজ অলরেডি ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম আজকে। চলো জয় তারামা বলে আমরা টান টান আস্তে আস্তে আগাই। তো হ্যাঁ গাইজ, তোমাদের একটা কথা বলবো, আমরা তারাপীঠ তো অবশ্যই যাব। তারাপীঠ হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। তা আমরা এখান থেকে সবার ফার্স্ট আগে যাব বোলপুর। বোলপুর হয়ে যাব শান্তিনিকেতন। শান্তিনিকেতনে স্টে করব, ওখানটায় সারাটা দিন কাটাবো। দিন কাটিয়ে বিকালবেলায় শান্তিনিকেতন থেকে আমরা আবার তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেবো। তা চলো গাইজ, সামনের দিকে যাওয়া যাক। সামনে রোড, হাই রোডে উঠেই তারপরে তোমাদের সাথে কথা হবে। তো গাইজ, আমরা অলরেডি হাই রোডে উঠে গেছি। তা এখন এই রোড ধরে আমরা মিনিমাম 50 কিলোমিটার যাব। তা ওখানটায় গিয়ে আমাদের একটু ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। সকালবেলায় কেউই আমরা সেমন কিছু খেয়ে বেরাইনি। তা এখন টান টান আমরা এখন এই রোডটা ধরে 50 কিলোমিটার যাব। তা চলো যাওয়া যাক। এই যে ভাইয়ের গাড়ি, সহ পার্টনার আমাদের। আমাদের আবার ফুল আপ করতে হবে, কারণ আমাদের সকালবেলায় ব্রেকফাস্টের আগে গাড়ির ব্রেকফাস্ট করাতে হবে। মোটামুটি এখান থেকে 3 কাঠা তেল আছে আমার, মোটামুটি চলে যাবে, কিন্তু তাও এখান থেকে ফুল ট্যাঙ্কি করে নিয়ে যাবো, ইচ্ছা আছে। তো গাইজ, আমরা এখন এই নবদ্বীপের এই রোডটা ধরলাম। এখন এই রোডটা ধরে আমরা টান টান আগাবো। এটা হচ্ছে নবদ্বীপের রোড। এখান দিয়ে কাটোয়া হয়ে আমরা বোলপুর ঢুকবো। তো গাইজ, আমরা এই পেট্রোল পাম্প থেকে গাড়িতে একদম ফুল আপ করে নিলাম, ফুল ট্যাঙ্কি এখন তেল আছে। তা চলো, এর তো খিদে মিটিয়ে নিলাম। আমরা এখন টান টান এখন যাবো এখান থেকে 50 কিলোমিটার। তারপর ওখানে গিয়ে আমরা একটা ছোট্ট টি ব্রেক নেবো, নিয়ে তারপরে আমরা আবার বোলপুরের উদ্দেশ্যে রওনা দেবো। তা চলো যাওয়া যাক। তো গাইজ, আমরা এখন একটা ব্রিজের সামনে চলে এসেছি। এখন এই ব্রিজটা পার হবো আমরা।
এখন উঠছি আস্তে আস্তে ব্রিজের দিকে। Get on my head. 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 বেশ ভালো রাস্তাতে আসছিলাম, আস্তে আস্তে হট করে আবার কি রাস্তায় চলে আসলাম। প্রায় 2 কিলোমিটার ধরে এরকম রাস্তা দিয়ে আগাচ্ছি গাইজ। রাস্তা খুবই খারাপ। আমরা অলরেডি পূর্ব বর্ধমানের দিকে প্রবেশ করেছি। এটা পুরো পূর্ব বর্ধমান। প্রচন্ড রাস্তা খারাপ, প্রচন্ড। প্রায় 2 কিলোমিটার রাস্তা এরকমই এখান দিয়ে। চলো, কোনো ব্যাপার না, সব রকম অ্যাডভেঞ্চার করতে করতেই যাবো। তো গাইজ, অনেকটা রাস্তা আসার পর একটু স্বস্তির আশ্বাস পেলাম, কেননা প্রায় 4 কিলোমিটার রাস্তা প্রচন্ড বাজে, একদম ভাঙা রাস্তা। অনেক সময় লাগলো ওই রাস্তাটায় আসতে। একদমই একদমই বাজে রাস্তা ছিল 4 কিলোমিটার রাস্তা। গাইজ, ভিউটা দেখো একবার, ভিউটা দেখো, রাস্তাটা দেখো গাইজ একবার, কত সুন্দর রাস্তাটা দেখো, একদম চুন, দুই সাইড দিয়ে একদম ঝাউ বাগান, তার মাঝখান দিয়ে আমরা এই এমটি নিয়ে ছুটছি একদম বাঘের বেগে। Star flows into the sky. The summer was alive, going to the end of time. I can see the daylight. I ও দেখো গাইজ, দেখো, হ্যাঁ দাঁড়িয়ে পড়লাম একদম। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রাইড করছি, পা ব্যথা ধরে গেছে অনেকক্ষণ ধরে। হেভি হেভি জায়গা, হেভি জায়গা। তো গাইজ, এদিকে কাটোয়া, এদিকে বোলপুর, বহরমপুরও সোজা। যাই হোক, আমরা যাবো এখন হচ্ছে বোলপুরের দিকে। এদিকে বোলপুর যাচ্ছে। তো গাইস, এই জায়গাটা একটু দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নিলাম, একটু জল টল খেয়ে নিলাম, কেননা রোদের টেম্পারেচার খুবই বেড়ে গেছে। ঘড়িতে এখন বাজে 8:30। তো গাইস, অনেকটা রাস্তা চলে আসলাম, আর মোটামুটি এখান থেকে 8 কিলোমিটার রাস্তা। আর বোলপুর, আমরা এখন যে জায়গায় আছি এখান থেকে আর 8 কিলোমিটার। তো গাইস, আমাদের জল শেষ হয়ে গেছিল, তাই একটু জল নিয়ে নিচ্ছি গাড়িটা এখানটা দাঁড় করিয়ে। আর এই যে মোড়, এটা বোলপুর পুরসভার সামনে একদম দাঁড়িয়ে কল থেকে একটু জল ভরে নিলাম, জল খাবো, তারপর আবার বেরাবো। ভাই, গুগল ম্যাপ এখানে এসে ভুল দেখাচ্ছে। ফার্স্ট টাইম গুগল ম্যাপে ভুল দেখালো, সেটা বুঝতে পারলাম। কই ওরা, কই? সো হ্যালো গাইজ, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা অলরেডি চলে এসেছি সেই সোনাঝুরি হাট। সেই বোলপুর সোনাঝুরি হাটের একদম আমরা এন্ট্রি করেছি। তা এখনই আমরা পুরোপুরি ভাবে সেই জায়গাতে আমরা পৌঁছে যাবো। আর মোটামুটি 1/2 কিলোমিটার রাস্তা। চলো যাওয়া যাক। গাইজ, গাড়ি নিয়ে যাওয়া যাক হাটের ভিতরে। এই হলো বোলপুরের সেই হাট, নানান রকম এখানে জিনিসপত্র পাওয়া যায়। অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে পিকনিক স্পট, সেমন কিছু নেই ঘোরার, তবে এটা একটা হাট বাজার বসে।
হাট বসেছে, প্রচুর দোকান পাশার আছে এখানে। চলো গাইস এখানে দেখি কি খাবার দাবার আছে, ছোট্ট করে একটু খাবার দাবার। যাক, খুবই সুন্দর। তো গাইস খাবার অলরেডি টেবিলে পড়ে গেছে, এখন আমরা খাবো। এখানে দিয়েছে 4টে কচুরি আর ঘুগনি আছে। এটার প্লেট হচ্ছে 70 টাকা প্লেট। চলো। তো গাইস অলরেডি আমরা বোলপুরে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে অনেক হাট বসেছে। তো চলো গাইজ বেরোনো যাক। এখন বোলপুর থেকে আমরা এখন যাবো শান্তিনিকেতনের দিকে। তা চলো। হ্যালো গাইজ, আমরা শান্তিনিকেতনে এসে অলরেডি এবার একটা টোটো রিজার্ভ করলাম 4 জন মিলে। তা এখন আমাদের এখানে 24টা সাইড আছে, টোটাল সাইড 24টা আমাদের এই দাদা ঘুরে দেখাবে। তা এখন আমরা ফার্স্ট যাব হচ্ছে 3 পাহাড় বলে একটা জায়গা আছে, তা ওখানটায় ফার্স্ট যাব। তা চলো গাইজ সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিও মাধ্যমে দেখাবো। না, গাছ হচ্ছে বট গাছ, জায়গাটির নাম হচ্ছে আপনার 3 পাহাড়। এটি হচ্ছে রবি ঠাকুর আমলের গাছ এবং রবি ঠাকুরের নিজে লাগানো হাতের গাছ। রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম শান্তিনিকেতনের মধ্যে আসেন 1862 সালে, তখন আপনার এখানে প্রচণ্ড জলকষ্ট। সেই জলের কষ্টটি দূর করার জন্য 1866 সালে এখানে একটি পুকুর কাটানো হয়, যে পুকুরটির নাম রাখা আপনার তাল পুকুর। সেই তাল পুকুরের মাটিগুলি নিয়ে এখানে 3টে চূড়া তৈরি করা হয়, যার মধ্যে বসে রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সূর্য উদয় এবং সূর্য অস্ত যাওয়ার সময় বসে এখানে দুবেলা ঈশ্বরের উপাসনা করতেন। তো এই পুকুরটা কাটিয়েছেন রবি ঠাকুরের বাবা 1866 সালে। তখন এই জায়গায় প্রচণ্ড জলকষ্ট ছিল। এই পুকুরটা কাটিয়ে নাম দিয়েছিলেন তাল পুকুর। পরবর্তীকালে এই জায়গায় আসেন কাজী নজরুল, লিখে গেছেন কবিতা, বলা হয় লিচু চোর, যেটা হচ্ছে আপনার বাবুদের তাল পুকুরে হাবুদের তাল পুকুর যে কবিতা লিখলেন কাজী নজরুল, এই পুকুর নিয়ে লেখা। বর্তমানে এখন এখানে জলের সুবিধা হয়ে আছে, সে তাল পুকুরের স্মৃতি আমাদের সেবাই তাল গাছ দিয়ে ঘেরা আছে। যে বলা হয় ঘটি ডোবে না, সে বাবুদের ছোট্ট তাল পুকুর, যে নামেই তাল পুকুর বলা হয়। এখন জল যে ওপেন ক্লাসের জায়গা, যে জায়গায় ওপেন ক্লাস করানো হয় গাছের নিচে, যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর ওপেন ক্লাস করিয়ে গেছেন গাছের নিচে, সেভাবে এখনও ক্লাস করানো হয় 10 পর্যন্ত ওপেন।
10 পর্যন্ত ওপেন ক্লাস করানো হয় এই গাছের নিচেই। যেসব সিমেন্টের বেদি করা আছে, এখানে টিচার বসে, বাচ্চারা ঘর থেকে আসন নিয়ে এসে এই জায়গায় পেতে বসে। তো এই জায়গার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নামে নাম দেওয়া। ওনার স্ত্রীর নাম ছিল মৃণালিনী দেবী। মৃণালিনী আনন্দ পাঠশালা বলা হয় পাঠভবন, এটা আপনার পাঠভবন। ডান দিকে যে মাটির বাড়ি খড়ের চাল দেখবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী এই বাড়িতেই বসবাস করে গেছেন মৃণালিনী দেবী। বাড়ির নাম দিয়ে গেছেন দেহলি, যেহেতু মাটির বাড়ি, ওনার স্ত্রী মারা যাওয়ার পরও দেহ কলকাতা থেকে নিয়ে এসে এই বাড়িতে কিছু প্রয়োজনে নিয়ে আসা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির নাম দিয়ে গেছেন দেহলি। সম্পূর্ণ মাটির বাড়ি, সে বাড়ি এখনও মাটি দিয়ে করা হয়, রেপারিং ও খড়ের ছাউনি করা হয়। ওনার স্ত্রীর স্মৃতি দেহলি নাম দেওয়া। আর মাটির বাড়ির পাশে দেখবেন টালি দেওয়া বাড়ি আছে, যেটা হচ্ছে আগেকার দিনের চুনসুরকির বাড়ি। সেই সময় ছিল না সিমেন্ট, ছিল কি চুনসুরকি, সেই দিয়ে বাড়ি তৈরি করা হয়। বাড়ির নাম দিয়ে গেছে নতুন বাড়ি। যেটা টালি দেওয়া আছে, টালি দেওয়া আছে, আগেকার দিনে সুরকির বাড়ি, নাম দিয়ে গেছে নতুন বাড়ি। তো রবীন্দ্রনাথ ঠাকুর বেশিরভাগ সময় ওনার স্ত্রীর সাথে এই বাড়িতেই বসে গল্প বা সময় কাটিয়ে গেছেন। বসে লিখে গেছেন চোখের বালি উপন্যাস, লেখা আছে আপনার গোরা উপন্যাস, 2টি উপন্যাস রবি ঠাকুরের বাড়িতে বসে লেখা। এই বাড়িটা এখন বর্তমানে পাঠ ভবনের হেড অফিস করে দেওয়া হয়েছে। এটা আগেকার দিনে শুধু নাম দিয়ে গেছেন নতুন বাড়ি, ঠিক আছে। লেখা আছে চোখের বালি ও গোরা, 2টি উপন্যাস ওটাকে বাড়িতে বসে লেখা। এই বাড়িতে বিশ্বভারতীর কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি, বিশ্বভারতীর স্টাফ বা প্রফেসর, সমস্ত স্টাফদের স্যালারি এই ডিপার্টমেন্ট থেকে হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। যারা বিশ্বভারতী আছে মাস্টার প্রফেসর, তো স্যালারি এখান থেকে পায় আপনার। ইন্টারভিউ বিশ্বভারতীর সমস্ত ডিপার্টমেন্ট থেকে চাকরিগুলো হয় আপনার, প্লেসমেন্ট সেল থেকে সমস্ত ইন্টারভিউ চাকরি ডিপার্টমেন্ট থেকে আপনার। আর এই ডান দিকেরটা হচ্ছে আপনার স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার, মানে ভর্তির জায়গা, অ্যাডমিশন, যেখানে সমস্ত অ্যাডমিশন বিশ্বভারতী ভর্তিগুলো হয়। এটা প্রুফটেড অফিস, স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার, সমস্ত অ্যাডমিশন এই ডিপার্টমেন্ট থেকে আপনার। এখন অনলাইন হয়ে গেছে, অনলাইন অ্যাপ্লাই করতে হয়, দেখে একটা পরীক্ষা টেস্ট নেওয়া হয়, পরীক্ষায় পাস করে তারপরে প্রুফটেড অফিস স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার। আর এই ডান দিকের টালি বাড়িটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দার বাড়ি। ওনার বড়দার নাম ছিল দ্বিজেন্দ্রনাথ। বাড়িতে বসবাস করে গেছেন। এটা আগেকার দিনের চুনসুরকির বাড়ি। বাড়ির নাম দিয়ে গেছেন দ্বিজবিরাম। বাড়িটা মাঝে মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, বাড়িতে কেউ বসবাস করে না, ওনার স্মৃতি, বাট এখন সেভাবেই রাখা আছে। বাড়ির নাম দিয়ে গেছেন দ্বিজবিরাম। আর এই বাড়ির পাশেরটা হচ্ছে আপনার ধ্যান কেন্দ্র, মানে যোগা সেন্টার, বিশ্বভারতী যোগাসন শেখানো হয়। পুরো ক্যাম্পাস চত্বরের মধ্যে এই পুরো এরিয়ার নাম দিয়ে গেছে নিচু বাংলো। এই জায়গাটা সব থেকে নিচু ভালো জায়গা, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দেওয়া নিচু বাংলো, পুরো এরিয়ার নাম নিচু বাংলো, বাড়ির নাম দ্বিজবিরাম। যেমন বাঁ দিকে দেখতে পারবেন নিচু বাংলো ছাত্রাবাস, যে ছেলেদের বয়সদের থাকার হোস্টেল, যারা এখান থেকে সমস্ত ল্যাঙ্গুয়েজ নিয়ে মাস্টার ডিগ্রি করে। যে বিশ্বভারতী 22টা ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা হয়, 22টা ভাষা নিয়ে। আমি বললাম বাংলা, হিন্দি, ইংরাজি, উর্দু, চাইনিজ, জাপানি, কোরিয়া, ফার্সি, তেলেগু, মারাঠি, রাশিয়ান, যে কেউ এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করে মাস্টার ডিগ্রি করতে পারে। সিনিয়র বয়েজদের হোস্টেল নিচু বাংলো ছাত্রাবাস। মেডিকেল চিফ অফিসার যে বিশ্বভারতী আছে পার্সোনাল হসপিটাল, সেখানে মেডিকেল চিফ সিএমও এসে ডক্টর দেবনাথ বাংলোর নাম হচ্ছে অলোকা। যে একবার 5 বছরের চিফ হয় সে বাংলা ব্যবহার করতে পারে, মেডিকেল চিফ অফিসার কিন্তু বাংলা ব্যবহার করছে দেবনাথ। হয়েছে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সে ভাষা নিয়ে এখানে গবেষণা রিসার্চ করা হয়। যেমন আদিবাসী ভাষা আছে বা এরকম অনেক ভাষা আমাদের দেশে কম বলা হচ্ছে, আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বিপন্ন ভাষা কেন্দ্র। ডান দিকের বড় গ্রাউন্ডটা হচ্ছে বসন্ত উৎসবের গ্রাউন্ড, যে মাঠে বিশ্বভারতীর বসন্ত প্রোগ্রামটা হয়। তো বিশ্বভারতীর যে অনুষ্ঠানগুলো হয়, সেদিন টিভি লাইভ টেলিকাস্ট দেখানো হয়, এই মাঠেই করানো হয় প্রোগ্রামটা। কিন্তু লকডাউনের পর থেকে এখন প্রোগ্রামটা বন্ধ আছে বিশ্বভারতী। এখন বিশ্বভারতী নিজস্ব স্টুডেন্ট নিয়ে বসন্ত উৎসব করে নিচ্ছে, আর টুরিস্ট এখন এলাও করে না। এটা লকডাউনের পর থেকে এখন বন্ধ আছে। এই মাঠে এখন বসন্ত উৎসবের প্রোগ্রামটা করানো হয়। এর নাম হচ্ছে হাতি পুকুর। তো এই পুকুরে 1862 সালের সময় পাশেই আছে বল্লভপুর ফরেস্ট, বলা হয় ডিয়ার পার্ক। সেই জঙ্গল থেকে কিছু হাতি এসে এই পুকুরেই জল খেত। এই পুকুরে এক হাতি জল খাওয়ার সময় মানুষের এক ছোট্ট বাচ্চাকে হাতিটা পুকুর থেকে বাঁচিয়েছিলেন। পরবর্তীকালে রামকিঙ্কর বেজ, রামকিঙ্কর হচ্ছে কলাভবনের বিখ্যাত আর্টিস্ট, তিনি একটি হাতিকে তৈরি করে পুকুরের নাম দিয়েছেন হাতি পুকুর। দেখুন ডান দিকে লক্ষ্য করে হাতি দেখতে পাবেন, ডান দিকে দেখবেন ওই পাশে দেখবেন হাতি আছে, আর দেখবেন তার সুরে ছোট দেখবেন বাচ্চা ধরা আছে, হাতির সুরে ছোট বাচ্চা ধরা আছে হাতিটার সুরে। তো রামকিঙ্কর বেজ লাল মাটির যে মোরাম পাথর হয়, সেই লাল মাটির গিটি মোরাম পাথর দিয়ে সিমেন্ট বালি দিয়ে তৈরি করে এই পুকুরের নাম দিয়ে গেছেন হাতি পুকুরের। সত্য ঘটনা, সেই হাতিটা এই পুকুরের বাচ্চাকে বাঁচিয়েছিলেন। দেখুন হাতি দেখুন সুরে ছোট বাচ্চা ধরা আছে, পাটার দিকে বাচ্চাটার মাথাটা ওই পাশে আছে। রামকিঙ্কর হচ্ছে কলাভবনের বিখ্যাত আর্টিস্ট শিল্পী ছিলেন। প্রতিমা গার্লস হোস্টেল, তো
তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলের নাম ছিল রথীন্দ্রনাথ, ওনার স্ত্রীর নাম ছিল প্রতিমা দেবী, ওনার নামে নামকরণ করা হয়েছে প্রতিমা গার্লস হোস্টেল, যারা সমস্ত বিশ্বভারতী থেকে MA গ্র্যাজুয়েশন করছেন, সিনিয়র গার্লস হোস্টেল, প্রতিমা গার্লস হোস্টেল। নাম হচ্ছে সঙ্গীত ভবন ডিপার্টমেন্ট, মানে মিউজিক অ্যান্ড ড্রামা, যেখানে রবীন্দ্রসঙ্গীত, ভারতনাট্যম, যে মণিপুরি, কত্থককলি নাচ গানগুলো হয় সমস্ত এখানেই শেখানো হয়। এটা স্টেজ, সামনে ডিপার্টমেন্ট। এখান থেকে সঙ্গীত নিয়ে PhD করা হয়, যে কেউ এখান থেকে সঙ্গীত নিয়ে PhD করতে পারে। সঙ্গীত ভবন মিউজিক অ্যান্ড ড্রামা ডিপার্টমেন্ট। এই বাড়িটা হচ্ছে বিশ্বভারতী সঙ্গীত ভবনের বিখ্যাত সঙ্গীত শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য শান্তিদেব ঘোষ মহাশয়। শান্তিদেব ঘোষ ছিলেন সঙ্গীতের বিখ্যাত সঙ্গীত শিল্পী, রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য, ওনারই মাটির বাড়ি। বাড়িটা আগে ছিল মাটির বাড়ি, এখন সে মাটির বাড়ি আছে। বাবার নাম ছিল কালীমোহন ঘোষ, লেখায় দেওয়ালে, যারা 1930 সালে ক্রয় করা বিচারপতি মাঝির কাছ থেকে। আগে ছিল মাটির বাড়ি, তো মাটির বাড়ি এখন নাম হচ্ছে শান্তিদেব ঘোষ। এই বাড়িটা হচ্ছে বিশ্বভারতী সঙ্গীত ভবনের বিখ্যাত সঙ্গীত শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য শান্তিদেব ঘোষ মহাশয়। শান্তিদেব ঘোষ ছিলেন সঙ্গীতের বিখ্যাত সঙ্গীত শিল্পী, রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য, ওনারই মাটির বাড়ি। বাড়িটা আগে ছিল মাটির বাড়ি, এখন সে মাটির বাড়ি আছে। বাবার নাম ছিল কালীমোহন ঘোষ, লেখায় দেওয়ালে, যারা 1930 সালে ক্রয় করা বিচারপতি মাঝির কাছ থেকে। আগে ছিল মাটির বাড়ি, তো মাটির বাড়ি এখন নাম হচ্ছে শান্তিদেব ঘোষ। বাঁ দিকের বাড়িটা হচ্ছে চিত্রশিল্পী নন্দলাল বসুর বাড়ি। তো বাংলা সহজপাঠ বইয়ের সমস্ত পেন্টিং ইনারই আঁকা, পেন্টিংয়ের সহজ বই, বাংলা সহজপাঠ বইয়ে সমস্ত পেন্টিং নিয়ে এঁকে গেছে। যেমন লেখা যেমন কেটে লেখা নন্দ গোল রাউন্ডে, দেখুন গেটের মধ্যে, এখানে একটা সামনে একটা, দেখুন গেটের মধ্যে লেখা আছে নন্দ বাংলাতে। তো ওনারই রাইটিং করা আছে, নন্দ বাংলাতে লেখা আছে। ইনি হচ্ছে চিত্রশিল্পী নন্দলাল বসুর প্রাইভেট বাড়ির বাড়ি। সহজপাঠ বইয়ের সমস্ত পেন্টিং ইনারই আঁকা পেন্টিং আছে। আর যে বরবৃক্ষ গাছ দেখলেন 3 পাহাড়, ইনারই ছবি আঁকা। আচ্ছা ইনি সব ছবিটা এঁকে গেছেন, সব সহজপাঠ বইয়ের সব ছবি ইনারই আঁকা, চিত্রশিল্পী। এর বাড়িটা হচ্ছে অমর্ত্যের বাড়ি, অমর্ত্য সেনের বাড়ি। অমর্ত্য সেন, ইনি পেয়েছেন নোবেল ইকোনমিক্সে, অমর্ত্য সেন। ইনার বাবার নাম ছিল আশুতোষ সেন, ইনার মায়ের নাম ছিল অমিতা সেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছাত্রী ইনার মা ছিলেন, প্রথম স্টুডেন্ট রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দেওয়া অমর্ত্য। ইনার অরিজিনাল নাম ছিল, বাবার নাম ছিল বাবলু সেন, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দেওয়া অমর্ত্য সেন। আমি চলছি। বাড়ির নাম যেমন লেখা আছে প্রতীচি, যেমন গেটে লেখা আছে। থাকেন তো আমেরিকায়, যখন আছেন তখন এখানে থাকেন বাড়িতে। লেখা আছে এটি সেন, বাবার নাম আশুতোষ সেন। কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র, এগ্রো ইকোনমিক্স রিসার্চ সেন্টার। গাছপালা, চাষবাস এসব নিয়ে এখানে রিসার্চ করা হয়। ডান দিকের ভাস্কর্যর নাম হচ্ছে ভিস্তিওয়ালা, এক আদিবাসী কৃষক জল দিচ্ছেন গাছে মরুভূমিতে। আগে যেমন ছিল চামড়ার ব্যাগ, লেদারের ব্যাগ, বলতো ভিস্তি, এখন এসব কম দেখা যায়। আগে হরিণের চামড়া বা ছাগলের চামড়া বের করে নিয়ে জল দিয়ে ব্যবহার করা হচ্ছে মরুভূমিতে। তো আদিবাসী কৃষক জল দিচ্ছেন গাছে মরুভূমিতে, রামকিঙ্কর বীচ, নুড়ি, পাথর, সিমেন্ট বালি দিয়ে তৈরি করা ভাস্কর্য স্কালচার বলা হয় ভিস্তিওয়ালা। এখন এসব খুব কম দেখা যায়, তো মরুভূমিতে ব্যবহার করা হয়। গাছপালা কেমন হবে, চাষবাস কেমন হয়, এগুলো সব রিসার্চ করা হয়। এগুলো ইকোনমিক্স রিসার্চ সেন্টার ডিপার্টমেন্ট। এটা কলা ভবন, যে সমস্ত আর্ট পেন্টিং সব শেখানো হয় কলা ভবন। রোডে আর্টস কলেজ, কলা ভবন। আর এই ডান দিকের ভাস্কর্যর নাম হচ্ছে মিল কল। শুনবেন, 2 আদিবাসী বোন যাচ্ছেন রাইস মিলে কাজে। আগে যেমন রাইস মিল, ধান মিল ছিল, সেই সময় ছিল না ঘড়ি, মোবাইল, সময় দেখা জিনিসপত্র। কীভাবে কাজে বেরোবে রাইস মিলে, মিল থেকে পড়বে একটা সাইরেন, একটা আওয়াজ পড়ে মিলের, সেটা শুনেই ঘর থেকে কাজে বেরোয় যায়। ঘর থেকে রান্না করে মাথায় খাওয়ারে হাড়ি নিয়ে পুকুরে স্নান করে কাজে বেরোবে। পুকুরে স্নান করার সময় রাইস মিলের সাইরেন পড়ে গেছে, এবারে কাজে ছুটতে হবে রাইস মিলে। তখনই ছুটতে আরম্ভ করে, শাড়িটা হাওয়াতে শোকাচ্ছে, আর পেছন থেকে বাচ্চা খেলা করছে মায়ের আঁচল ধরে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। তো মায়ের থেকে বেশি মায়া হয় মাসির, ওই পাশ থেকে মাসির ঘাট ঘুরিয়ে বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছেন বাড়ি ফেরার জন্য। সেই দৃশ্য দেখে রামকিঙ্কর বেচ তৈরি করেন লোহার স্ট্রাকচার, রড বা নেট দিয়ে হাত পা ফ্রেম স্ট্রাকচার, সে জায়গাতে ফ্রেম তৈরি করে নেওয়া হয়। নুড়ি, পাথর, সিমেন্ট, বালি মিক্সচার করে, যে বাইরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেখান থেকে দাঁড়িয়ে অল্প অল্প মিক্সচার করে ছুড়ে করে স্ট্রাকচার উপরে ছুড়ে তৈরি করেছে, ছুড়ে। তো তৈরি করতে 1 বছর সময় লেগেছে। 1955 আরম্ভ করেন, 1956 করা হয় কমপ্লিট। কোনো হাতের স্পর্শ দূর থেকে ছুঁড়ে দাঁড়িয়ে, যে ব্যারিকেড দেওয়া আছে না, সেখানে দাঁড়িয়ে স্ট্রাকচার উপরে ছুড়ে অল্প নিয়ে স্ট্রাকচার উপরে ছুড়ে। তো রামকিঙ্কর হচ্ছে কলা ভবনের বিখ্যাত আর্টিস্ট, বাড়ি হচ্ছে বাঁকুড়া। তো এখানে ভাস্কর্য স্কালচার জান হচ্ছে মায়ের চেয়ে মাসির তফাৎ বেশি, তাই মাসির ঘাট গড়িয়ে বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছেন। নাম দিয়ে গেছেন কলের বাসী। বাড়ির নাম মালঞ্চ। রবি ঠাকুর লিখে গেছে একটি মালঞ্চ উপন্যাস, ওটা বাড়িতে বসে লেখা আছে।
ছোট মেয়ের স্মৃতি, মালঞ্চ বাড়ি, বাড়িতে কেউ থাকে না, মাঝে মধ্যে বাড়িটা পরিষ্কার করেও রাখা হয়। সম্পূর্ণ একটা রামকিং করবে, এর নাম হচ্ছে সাঁওতাল পরিবার, বলা হয় সাঁওতাল পরিবার, আদিবাসী পরিবার। চলে যাচ্ছেন এক গ্রাম থেকে অন্য গ্রামে কাজে। যেমন একটা বাঁকে বাচ্চা বসা আছে, একটা বাঁকে মালপত্র আছে, তার স্ত্রী বাচ্চাকে কোলে নিয়ে ঝুড়ি মালপত্র মাদুর নিয়ে সঙ্গে একটি পোষা কুকুর নিয়ে চলে যাচ্ছেন গ্রাম ছাড়া মাটির পথে অন্য গ্রামে, সেই গ্রামে থাকবে, সেই গ্রামেই কাজ করবে। সেই দৃশ্য থেকে রামকিং করবে একইভাবে স্ট্রাকচার তৈরি করে নিয়ে নুড়ি পাথর সিমেন্ট বালি মিক্সচার বাইরে ব্যারিকেড দেওয়া আছে, সেইখান থেকে দাঁড়িয়ে চলে 1937 থেকে 38-এর মধ্যে কমপ্লিট করা হয়, 1 বছর। দেখুন কোনো ফিনিশিং করা নেই, দেখুন উপরে খাবার হয়ে আছে, এবারে ব্যারিকেড দেওয়া, সেখানে দাঁড়িয়ে চলে নাম দেখাচ্ছেন সাঁওতাল পরিবার। চলে যাচ্ছেন এক গ্রাম থেকে অন্য গ্রামে কাজে, সেই গ্রামে থেকে কাজ করবে। আর এই ডান দিকের ভাস্কর্যর নাম হচ্ছে ইগলু, এটা হচ্ছে বরফের ঘর। তো যারা কলা ভবনের স্টুডেন্ট, এখান থেকে পাস করে চলে যাওয়ার সময় স্মৃতি তৈরি করা হয় 2015 সালে, মানে আজ থেকে 9 সালে তৈরি করা হয়েছে ভাস্কর্য স্কালচার। এখানে স্টুডেন্ট বেরিয়ে পাস করে এখানে বেরিয়ে যাচ্ছেন, নিয়ে স্মৃতি সব বানিয়ে গেছেন, ছেড়ে গেছেন এখানে 2015 সালে। ইগলু বলে বরফের ঘর, বরফের ঘর তৈরি করে থাকার জন্য। পেন, খাতা, বস্তা সব এখানে রাখা আছে। ও ডুপ্লিকেট নভেলটার অরিজিনাল নেই, ওটা রিপ্লে নভেল দেওয়া আছে এই জিনিসে। নভেলটা আর পাওয়া যায় না, নভেল হয়ে চুরি দেওয়া 400 উপরে বিল দিতে চলে গেছে। এটা কি এন্ট্রি করা যায়? এটা এন্ট্রি ফি 70 টাকা টিকিট, স্টুডেন্ট 10 টাকা টিকিট, আর স্টুডেন্ট তাদের 10 টাকা টিকিট থাকে। আচ্ছা, স্টুডেন্ট কি পরিচয় দেবো? স্টুডেন্ট আইডি, যে কোনো আইডি হলে, মোবাইলে হলে হবে। আচ্ছা, স্টুডেন্ট পরিচয় দিলে 10 টাকা করে, টিকিট, আর আউট 70 টাকা, তাই তো? ভিতরে 5টা বাড়ি আছে ভেতরে, আপনারা সব বাড়ির ব্যবহার করে গেছেন, শ্যামলী মাটির বাড়ি। তো এখানে 1862 সালে 7 পৌষ বাঁচেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এদিকে আছে সাতজুদের রায়পুর, ছিলেন জমিদার ভুবন মোহন সিংহ রায়, রবি ঠাকুরের বাবা ছিলেন বন্ধু। তখন তিনি একটা ব্রাহ্ম উপাসনা করেন, বাবাকে নিমন্ত্রণ করেন। তখন তিনি লসান দেবেন্দ্রনাথ ঠাকুর যাচ্ছেন এদিকে পালকিতে করে রায়পুর। বিশাল ছাতিম গাছ দেখে পালকি দাঁড় করে কিছুক্ষণ যারা বিশ্রাম করেন, পালকি দেখার জায়গা, এই পাশে বৃদ্ধি করা আছে। উনি যেখানে বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর উপাসনা ধ্যান করেন ব্রাহ্ম সমাজে। তখন তিনি এখানে আনন্দ বা শান্তি পেয়ে রায়পুরের জমিদার ভুবন মোহন সিংহ রায়ের কাছ থেকে 16 আনা মাত্র 1 টাকা দাম দিয়ে মাত্র 20 বিঘা রেজিস্ট্রি করা আছে, মানে 1 টাকা দাম দেন, সম্ভবত 16 আনা। এই মাত্র এই জায়গাটা 1 টাকা দিয়ে কিনা। 1862 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল বয়স 40, 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে 5 জনকে নিয়ে রবীন্দ্রনাথ ক্লাস আরম্ভ, ওপেন ক্লাসটা, মুক্ত ক্লাস নিচে এই জায়গাতে আরম্ভ ক্লাসটা, ওপেন ক্লাস। তো সেই ছাতিম গাছটা আর নেই, আবার থেকে একটা অন্য গাছ ওই মধ্যেখানে লাগানো হয়, ছাতিম গাছ, ছাতিমের গাছ, নতুন গাছ লাগানো হয়েছে। 1862 এখানে 7 পৌষ বাবা এখানেই উপাসনা ধ্যান করে গেছেন, এই জায়গাতে বলা হয় ছাতিম তালা। 1963 সালের প্রথম বাড়ি রবি ঠাকুরের বাবার তৈরি করা, এটা হচ্ছে গির্জা, মন্দির, মসজিদ। রবি ঠাকুর ব্রাহ্মণ সমাজের সবই ধর্মকে এক মানতে। তো সামনে থেকে গির্জা, ডান দিক থেকে আছে মসজিদ, পেছন দিকে আছে মন্দির। এই বাড়ির নাম দিকে আছেন শান্তিনিকেতন বাড়ি, বাড়ির নাম হচ্ছে শান্তিনিকেতন, এই বাড়িটার নাম। রবি ঠাকুর লিখে গেছেন গীতাঞ্জলি, 1910 সালে বাড়িতে বসে লেখা, 1910-এ গীতাঞ্জলি এই বাড়িতে বসে লেখা। ডান দিকে সব আমলক্ষীর বন লেখা আছে, বলা হয় কবিতা, শরৎ কবিতা, শরৎ এসেছে, শরৎ হিমের পরদ লেগেছে হার, আমলক্ষী বন, ওটা রাত্র করে লেখাই রাখতে হবে কবিতাটা। এই বাড়িটা হচ্ছে প্রথম বাড়ি, বাড়ির নাম দিকে আছে বাড়ি, শান্তিনিকেতন, প্রথম বাড়ি এখানে। ব্রাহ্মণ সমাজে দীক্ষা নিয়েছিলেন। ডান দিকেরটা হচ্ছে উপাসনা গৃহ, মানে প্রার্থনা মন্দির, একমাত্র উপাসনা প্রার্থনা করা হয়, কোনো মূর্তি পূজা হয় না। তৈরি হয়েছে 1891 সালে। ইটালিয়ান টালির সমস্ত বেলজিয়াম গ্লাস, সমস্ত গ্লাস বেলজিয়াম থেকে নিয়ে আসা হয়েছে। এখানে ঢুকতে দেওয়া হয় প্রত্যেক বুধবারের সকালে যে কোনো ধর্ম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইসলাম আপনারা ঢুকতে পারবেন, সাদা বস্ত্র পরে, সাদা বস্ত্র পরতে হয়। ভিতরে গিয়ে আপনি উপাসনা প্রার্থনা করতে পারবেন। যেমন 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, 7 পৌষ, বসন্ত উৎসবে চারিদিকে খোলা হয়। এরকম আপনার বুধবার দিন সকালে 7টা থেকে 8টা 1 ঘন্টা যে কেউ গিয়ে প্রার্থনা করতে পারবে, সাদা বস্ত্র পরে, বলে উপাসনা গৃহ। কোনো মূর্তি পূজা এখানে হয় না, একমাত্র উপাসনা ধ্যান প্রার্থনা করা হয়। মাটির বাড়ি, খড়ের চাল, সম্পূর্ণ মাটির বাড়ি। দেখুন তাল গাছ, দেখুন বাড়ির দেখুন ভিতরে থেকে আছে তাল গাছটা, মিডিল থেকে তাল গাছটা দেখতে পাবেন। সেই সময় ছিল এখানে মাটির বাড়ি, ছিল কি একমাত্র তাল গাছ। লেখা আছে কবিতা, বলা হয় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঠে পারে কবিতা, এখানে বসে লেখা। তো বাড়ির নাম দিয়ে গেছেন তালুধ্বজ বাড়ি। তো এই বাড়িতে প্রত্যেক মঙ্গল শুক্র 1 ঘন্টা করে বাটিক প্রিন্টের কাজ শেখানো হয়। যেখানে বিশ্বভারতীর প্রফেসর মহিলা, বাড়ির নাম দিয়ে গেছেন কারু সংঘ। এই বাড়িতে প্রত্যেক মঙ্গল সূর্যের কাজটা বাটিক প্রিন্টে সেখানে শেখানো হয়। বাড়ির নাম দিয়ে গেছেন তালধ্বজ বাড়ি। তো সেই তাল গাছ দেখুন এখনও সেভাবেই লাগানো আছে। তো গাইস, শান্তিনিকেতনের এপিসোড এখানেই আপাতত শেষ, এরপরে দেখা হবে নেক্সট পার্টে।